আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একটা বিষয় আমার কাছে স্পষ্ট যে নির্বাচন নিয়ে তো মোটামুটি এখন একটা আলোচনা হচ্ছে। সবাই নির্বাচনে নানাভাবে প্রস্তুতি নিচ্ছেন, নানাভাবে আলোচনা করছেন যে কিভাবে ভোট আনা যায়, আরও ভোট আনা যায়, কার কত পার্সেন্ট ভোট হবে এবং ভোটের জগতে কে কাকে কুপঘাত করবে। এই জন্য আগের থেকে কিন্তু একটা কথার লড়াইও শুরু হয়ে গেছে। এই কথার লড়াইয়ে অনেকে আবার হাসির খোরাক হচ্ছেন। যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি নামে এনসিপির এক নেতা, উনি হঠাৎ করে বলে বসলেন বিএনপি নাকি 50 থেকে 100টা আসন পাবে এবং তারা নাকি 200-300 আসন পেয়ে যাবে। তো এ ধরনের আলোচনাও হচ্ছে, এ ধরনের বালসুলভ আচরণও আমাদেরকে শুনতে হচ্ছে। কিন্তু এসবের বিপরীতে যে কথাটা আমি বলতে চাই গত কয়েকদিনের বিভিন্ন ঘটনা প্রবাহের প্রেক্ষিতে, সেটা হলো আমার বিবেচনায় আগামী নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে আওয়ামী লীগ। তো অনেকে বলবেন যে আওয়ামী লীগ তো নেই, আওয়ামী লীগ তো ইলেকশনই করতে পারবে না। এখন পর্যন্ত যা দেখছি আওয়ামী লীগ ইলেকশন হয়তো আর করতে দেবে না। যদি আওয়ামী লীগ ইলেকশন না করে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, আওয়ামী লীগ কোনো মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না। বাট এটি হলো মজার কথা যে একটা দল কোথাও নেই, দৃশ্যত নেই, আইনত নেই, সরকার তাকে দৃশ্যপট থেকে সরিয়ে দিয়েছে। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার, যদি তাকে নিরপেক্ষ বলতে হয়, বললাম এই নিরপেক্ষ সরকার, এই নিরপেক্ষ সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে আমাদের দেশে দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা, যা যা করা দরকার ওনারা সব করছেন। তারপরে ওদেরকে নিরপেক্ষ আমাদেরকে বলতেই হবে আইন অনুযায়ী, তাই না? ঠিক আছে। এবং এই সরিয়ে দেওয়ার নেট রেজাল্ট কি? যে দলটা ভোট করলে পর কয়টা সিট পেত বলা কঠিন, হয়তো মানুষের তীব্র ঘৃণার মুখেও পড়তে পারত, সেই দলটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দলে পরিণত হয়েছে। আমি একটু আপনাদেরকে ডিটেলে যাচ্ছি। গতকালকে আমি একটা দ্য ইকোনমিস্টের রিপোর্ট নিয়ে আলোচনা করেছিলাম না, সেখানে ইকোনমিস্ট পত্রিকার রিপোর্টার ওনারা একটা জরিপের কথা উল্লেখ করেছেন। সেই জরিপটা ওনারা কোথায় করেছেন আমি ঠিক জানি না, ওখানে সেটা লেখাও নেই কোথাও। সেই জরিপে ওনারা বলেছেন যে যারা এরই মধ্যে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাদের মধ্যে কেবলমাত্র 5% লোক এনসিপিকে সমর্থন করেন, কেবলমাত্র 5% লোক। আর আওয়ামী লীগ যেহেতু নাই, কাজে পুরনো রাজনৈতিক দলগুলির প্রতি সমর্থন বেশি। তো পুরনো রাজনৈতিক দল আর কে আছে? জামাত এবং বিএনপি, এই তো। সেখানে বিএনপির পেছনে তাদের সমর্থন আছে 42%, আর জামায়াতের প্রতি সমর্থন আছে 32%। দেখুন, 10% এটা বিশাল গ্যাপ কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে। আপনাদের মনে আছে যে 2001 সালে যে নির্বাচনটা হয়েছিল, সেখানে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ভোটের সমর্থনের দিক দিয়ে পার্থক্য কিন্তু 1%-এরও কম ছিল, 1%-এরও কম ছিল। সেই 1%-এর কম ভোটের পার্থক্য নিয়েও কিন্তু বিএনপি 200 ক্রস করেছিল এবং আওয়ামী লীগ 50টা ক্রস করতে পারেনি, অথবা 60টার মতো ছিল, আমার ঠিক খেয়াল নেই, এরকম কিছু একটা হবে আর কি। মানে ইনসিগনিফিকেন্ট ছিল টোটালি।
আর এখানে যদি 10% পার্থক্য থাকে তাহলে তো অনেক। এখন এই 10% গ্যাপ পূরণ করার জন্য জামাত কি করবে? জামাত কার দ্বারস্থ হবে? জামাত অবধারিতভাবেই আওয়ামী লীগের ভোটগুলো টানার চেষ্টা করবে। একটা উদাহরণ দিচ্ছি একটু পরে আপনাদেরকে, তার আগে আমি একটু আওয়ামী লীগের অবস্থানটা বলে নিই। বাংলাদেশে এই ইকোনমিস্টের এই লেখায় কিন্তু বলা হয়েছিল যে এদেশের এখনো একটা বড় অংশ মানুষ মনে করে যে তারা সুযোগ পেলে আওয়ামী লীগকে ভোট দিত, এবং যারা ভোট দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে তাদের মধ্যেও আওয়ামী লীগ নেই জানার পরেও তাদের মধ্যেও 14% ভোটার তার আওয়ামী লীগের প্রতি তাদের সমর্থন জ্ঞাপন করেছে। 14%, মানে এনসিপির যে ভোট তার প্রায় 3 গুণ। এনসিপির প্রতি যত লোকের সমর্থন তার 3 গুণ সমর্থন সেই দলটির প্রতি, যে দলটিকে এনসিপিরাই নিষিদ্ধ করেছে এবং যে দলটা নির্বাচন করতে পারবে না এ কথা মানে ভোটাররা জানে, জানার পরও তারা